ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি তিনটি রাষ্ট্রের তুরস্ক, সৌদি আরব এবং মিশরের রাজনীতিতে ধর্ম কিভাবে কাজ করেছে বা এই তিনটি রাষ্ট্রের ধর্ম এবং রাজনীতির মধ্যে কেমন সম্পর্ক আছে তা নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই এই তিনটি দেশের মধ্যে তুরস্ক নিয়ে আলোচনা করব। তুরস্ক রাষ্ট্র বর্তমানে সংবিধানগতভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সংবিধানগতভাবে রাষ্ট্রের যে ধর্ম সেটা নেই। এখানে এইটি মানে জনগণের প্রায়ই মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাস করেন। ইসলাম ধর্মের 85% থেকে 90% মানুষ সুন্নি মুসলমান, সুন্নি ধর্মের। অন্যদিকে 15% থেকে 10% বা 10% থেকে 15% আলেভি সম্প্রদায়ের মানুষ। এরাও মুসলিম, কিন্তু এখানে এরা সংখ্যায় কম, সংখ্যালঘু আলেভি সম্প্রদায়। এরা কিন্তু শিয়া সম্প্রদায়ের মতো নয়, বা শিয়া সম্প্রদায়ের ধর্মীয় রীতির সঙ্গে এদের কিছুটা পার্থক্য আছে। তাই আমরা দেখব যে তুরস্ক সুন্নি অধ্যুষিত, সুন্নি মুসলমান অধ্যুষিত একটা দেশ, কিন্তু এটা সংবিধানগত ভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং এই রাষ্ট্র কিন্তু ইসলামিক রাষ্ট্র বলা যাবে না এই রাষ্ট্রকে। তাই তুরস্কের এবং এবং মিশরের যে ইসলাম ধর্ম রাষ্ট্রের সঙ্গে কিভাবে যুক্ত, সৌদি আরবে ইসলাম ধর্ম কিভাবে রাষ্ট্রের সঙ্গে যুক্ত, এই বিষয়গুলো আলোচনা করার ক্ষেত্রে এই তিনটি রাষ্ট্রের ধর্ম এবং রাজনীতি যে সম্পর্ক, এটা কিন্তু মধ্য এশিয়ার রাজনীতিতে বা ওয়েস্ট এশিয়ার রাজনীতিতে, পশ্চিম এশিয়ার রাজনীতিতে ব্যাপকভাবে বা গভীরভাবে প্রভাব বিস্তার করেছে। তো আজকে আলোচনার মধ্যে দিয়েই আমরা এটা দেখতে পাব। তাহলে আমরা কি পেলাম? তুরস্ক, সৌদি আরব এবং মিশর, এই তিনটি দেশেই ইসলাম ধর্ম রাজনীতিকে বা রাষ্ট্রকে বিশেষভাবে প্রভাবিত করে। এছাড়া আরো তোমরা জেনে রাখো যে মধ্য এশিয়ার, মিডল ইস্টের দেশগুলি বা পশ্চিম এশিয়ার দেশগুলি হচ্ছে ইসলাম ধর্মের প্রভাব বেশি, এবং এই ইসলাম ধর্মের মানুষের মধ্যে ঐক্যবদ্ধ মনোভাব, জাতীয়তাবাদ, আরব জাতীয়তাবাদ, এবং তার পাশাপাশি প্যান আরবিয়ানিজম তৈরি করবার জন্য বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিম এশিয়ার ইসলাম অধ্যুষিত দেশগুলির মধ্যে। কারণ এই সমস্ত দেশে বিদেশি আধিপত্য, উপনিবেশিকতা ছিল, সাম্রাজ্যবাদ ছিল, সেই এবং সাম্রাজ্যবাদী নয় সাম্রাজ্যবাদী প্রক্রিয়া এখনো এই দেশগুলির উপরে চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, ব্রিটেন, ফ্রান্সের নেতৃত্বে। তাই এই দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে নয়া সাম্রাজ্যবাদ
নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করছে, সংগ্রাম করছে, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তাহলে দেখা যাচ্ছে এর জন্য আরব লীগ তৈরি হয়েছে 1945 সালে। তাহলে আরব লীগ আরব জাতীয়তাবাদকে গড়ে তোলবার উদ্যোগ নিয়েছে। প্যান আরবানিজম, আরব দেশগুলিকে ঐক্যবদ্ধ করবার, আরব দেশগুলিকে একটা ইউনিটে পরিণত করবার উদ্যোগ নিয়েছে। সেই বিষয়গুলোর ক্ষেত্রে এই তিনটি দেশের তুরস্কের রাজনীতিতে ইসলাম ধর্ম, সৌদি আরবের রাজনীতিতে ইসলাম ধর্ম এবং মিশরের রাজনীতিতে ইসলাম ধর্ম, এবং এইসব দেশের যে ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক প্রেক্ষাপট, তা আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। প্রথমে আমি তুরস্কের রাজনীতিতে ইসলাম ধর্মের কি ভূমিকা, এর প্রথমে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক পটভূমি আমরা জানবো। তুরস্কে অটোমান সাম্রাজ্য খিলাফত ভিত্তিক ইসলামিক রাষ্ট্র ছিল। তুরস্কের ইতিহাস থেকে আমরা জানতে পারি অটোমান সাম্রাজ্য ছিল, সেটা কিন্তু ইসলামিক রাষ্ট্র ছিল, খিলাফত ভিত্তিক রাষ্ট্র ছিল, ইসলাম ধর্মীয় রাষ্ট্র ছিল। দুই, এই যে ইসলামিক ধর্মীয় রাষ্ট্র, তুরস্কের ইতিহাস থেকে জানা যায় যে 1924 সালে মুস্তাফা কামাল আতাতুর্ক, একে কামাল পাশারও বলা যায়, ইসলামিক রাষ্ট্র থেকে তুরস্ককে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করার আন্দোলন সংগঠিত করেন। দীর্ঘ আন্দোলনের ফলে যে তুরস্কের কামাল পাশারের নেতৃত্বে বা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্কে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তখন কিন্তু খিলাফত আন্দোলন চলছিল তুরস্কে। প্রথম মহাযুদ্ধে ব্রিটিশ শক্তি হচ্ছে মিত্র শক্তি, আর তুরস্ক প্রথম মহাযুদ্ধে শত্রুপক্ষ বা অ্যাক্সিস পাওয়ারের দেশ, শত্রুপক্ষ পরাজিত হয়েছিল। তাই এই পরাজিত শক্তি হিসেবে তুরস্কের সুলতানকে ব্রিটিশ উপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তি সুলতানকে সিংহাসনচ্যুত করেছিল। এই জন্য তুরস্কের ইসলাম ধর্মের মানুষ তখন খিলাফত আন্দোলন শুরু করেন। এটার অর্থ হলো যে তুরস্ক তখন ধর্মীয় রাষ্ট্র ছিল, ইসলাম ধর্মের রাষ্ট্র ছিল। ইসলাম ধর্মের যিনি গুরু, তিনি হবেন সুলতান। এইটাই ছিল রীতি। আলাদা করে রাজনৈতিক কোনো প্রতিনিধি শাসন ক্ষমতায় যাবেন না। অটোমান সাম্রাজ্যের খিলাফত ভিত্তিক ইসলাম ধর্ম রাষ্ট্রের ধর্ম, আর সেই ধর্মের গুরু খলিফাকে, ইসলাম ধর্মের গুরু খলিফাকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি প্রথম মহাযুদ্ধে জয়লাভ করে শাস্তি হিসাবে তুরস্কের সুলতানকে ক্ষমতাচ্যুত করলে তুরস্কের মুসলমান ধর্মের উপরে আঘাত, এইটা মনে করে ইসলাম ধর্মের মানুষ তারা খিলাফত আন্দোলন শুরু করে। তারই অনুকরণে ভারতবর্ষে যেহেতু ব্রিটিশ সরকার অবস্থান করছে 1919 সালে, ভারতবর্ষেও তুরস্কের সুলতানকে পুনরায় সিংহাসনে বসানোর জন্য, অর্থাৎ তুরস্কের সুলতান মানে তুরস্কের ধর্মগুরু, ইসলাম ধর্মগুরু, তাকে প্রতিষ্ঠিত করবার জন্য ভারতেও খিলাফত আন্দোলন শুরু হয়েছিল, তোমরা জানো। এবং গান্ধীজি কংগ্রেসের জাতীয় আন্দোলনকে খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত করে একসঙ্গে আন্দোলন সংগঠিত করেন। কিন্তু তুরস্কে এর মধ্যে এই খিলাফত ভিত্তিক ধর্মীয় রাষ্ট্রের বিরুদ্ধে
কামাল আতাতুর্কের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয় এবং সেখানে পুনরায় খলিফাকে সিংহাসনে না বসিয়ে কামাল আতাতুর্ক একটা আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করেন, যে রাষ্ট্র ইসলাম ধর্মকে অস্বীকার করেনি, যে রাষ্ট্র ইসলাম ধর্মকে আলাদাভাবে সম্মান রেখে, স্বতন্ত্র রেখে রাষ্ট্রের কাজকে, রাষ্ট্রের ভূমিকাকে আলাদা করেছিলেন। এটা হচ্ছে আধুনিক জাতি রাষ্ট্র। আধুনিক জাতি রাষ্ট্র বর্তমানে তোমরা জানো যে রাষ্ট্র ব্যবস্থা আছে নেশন স্টেট, মানে জাতি রাষ্ট্র। এই রাষ্ট্র তুরস্কে প্রতিষ্ঠিত করলেন কে? কামাল আতাতুর্ক। এবং তিনি ক্ষমতায় এসে, রাষ্ট্র ক্ষমতায় এসে খিলাফত বিলোপ করেন, অর্থাৎ ইসলাম ধর্মগুরু খলিফা তিনি সিংহাসনে বসবেন, এই যে নিয়ম ছিল তুরস্কে, সেই নিয়মটা কিন্তু কামাল আতাতুর্ক তুলে দিলেন। তার মানে হলো খিলাফতের বিলোপ করলেন। ওকে, নেক্সট। কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ আধুনিক রাষ্ট্র গঠন করলেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কি? যে রাষ্ট্র ধর্মের দ্বারা প্রভাবিত হবেন না। তোমরা জানো যে কৌটিল্য প্রাচীন ভারতবর্ষে তার অর্থশাস্ত্র গ্রন্থে বলেছিলেন, রাজা ধর্ম দ্বারা প্রভাবিত হবেন, রাজা পুরোহিতের পরামর্শ মেনে রাজকার্য চালাবেন, কিন্তু কিন্তু পুরোহিতরা রাজাকে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবেন না। রাজাকে পুরোহিতরা খারাপ পরামর্শ দিলে রাজা সেটাকে প্রত্যাখ্যান করতে পারবেন। পুরোহিতরা জ্ঞানী, তারা রাজনীতি ভালো বোঝেন, রাজ্য চালানোর নিয়ম কানুন ভালো বোঝেন, কিন্তু তার মানে এই নয় যে তারা সবসময় ভালো পরামর্শ দেবেন। তাহলে অন্ধভাবে রাজা ধর্মের দ্বারা প্রভাবিত হবেন না। ওকে, তাহলে কৌটিল্য রাজতন্ত্রকে সমর্থন করেছেন, তার মানেই তিনি অন্ধভাবে রাজনীতি ধর্ম দ্বারা প্রভাবিত হোক এটা চাননি। ঠিক তেমনি তেমনি তুরস্ক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে গেলে রাষ্ট্রের ধর্ম থাকবে না, রাষ্ট্রের ধর্ম থাকবে না তার মানে যে ইসলাম ধর্মকে ধ্বংস করে দিতে হবে তা নয়, কিন্তু ইসলাম ধর্মের আলাদা সম্মান, আলাদা মর্যাদা আছে। ওকে, তাহলে এই হলো কামাল আতাতুর্ক তার একটা আধুনিক রাষ্ট্র, প্রগতিশীল একটা স্টেট স্ট্রাকচার তিনি তুরস্কে তুলে ধরলেন, যেখানে ছিল খিলাফত ভিত্তিক রাষ্ট্র, ধর্মীয় রাষ্ট্র, ইসলাম ধর্ম ভিত্তিক রাষ্ট্র, সেই জায়গায় একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু কিন্তু এখানে ধর্মকে অসম্মান বা মর্যাদা করে নয়, অমর্যাদা করে নয়। তার কারণ তুরস্কে 85% থেকে 90% হলো সুন্নি মুসলিম। মুসলিম সম্প্রদায় শিয়া সুন্নি বিভাজন আছে। আর আরেকটা হচ্ছে 10 বা 15% হচ্ছে মানে আলেভি কমিউনিটি। এটা মুসলিমদের একটা অংশ, এটা মুসলিমদের একটা অংশ, এরা শিয়াদের থেকে আলাদা। ওকে, তা কিন্তু এরা কখনোই সুন্নি রাষ্ট্র নয়, এটা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কামাল আতাতুর্ক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে তিনি কিছু সংস্কার করেন। সংস্কার কাকে বলে? প্রচলিত ধর্মীয় রীতিনীতি, প্রচলিত সামাজিক রীতিনীতি যেগুলো চলছে বহুদিন ধরে, সেগুলো ভালো মন্দ বিচার করে তার কিছু কিছু খারাপ জিনিস বাদ দেওয়া, আর সমাজ গতিশীল, সমাজ পরিবর্তনশীল, সমাজ প্রগতির দিকে যায়, সেই প্রগতিশীলতার সঙ্গে সঙ্গতি রেখে রাষ্ট্রের ভিতরে কামাল আতাতুর্ক বা কামাল পাশার কিছু সংস্কার করেন। তিনি 1 নম্বর সংস্কার, তিনি বললেন যে ধর্ম আর রাষ্ট্র এক জিনিস নয়। রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা, একটা কনসেপশন, একে চোখে দেখা যায় না। রাজনীতি একটা বাহ্যিক বিষয়, রাষ্ট্রের সরকার একটা বাহ্যিক বিষয়। সুতরাং রাষ্ট্রের পরিচালক সরকার
তিনি পরিচালক সরকার, সরকার এই সরকার ধর্মের দ্বারা পরিচালিত হবে না। রাজনীতি প্রশাসন ধর্ম থেকে আলাদা হবে, ধর্মীয় রীতিনীতির দ্বারা প্রভাবিত না হয়ে, ধর্মীয় রীতিনীতির দ্বারা প্রভাবিত না হয়ে শাসক রাজকার্য পরিচালনা করবেন। আর ধর্ম হচ্ছে মানুষের বিবেকের বিষয়, অন্তরের বিষয়। এখানে আমরা দেখছি যে ইটালির ধর্মনিরপেক্ষ চিন্তাবিদ ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স গ্রন্থের কথা আমরা এখানে পেয়ে পাচ্ছি। তিনি কিন্তু বলেছিলেন যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করতে হবে, ধর্ম আর রাজনীতি আলাদা, ধর্ম মানুষের মনের ব্যাপার, বিবেকের ব্যাপার, আর রাজনীতি হলো বাহ্যিক ব্যাপার। ওকে, আচ্ছা। তাই শাসক যখন ধর্ম দেশ শাসন করবেন, রাজা যখন দেশ শাসন করবেন, তখন ধর্মের রীতিনীতির দ্বারা প্রভাবিত হবেন না। রাজা ব্যক্তিগতভাবে ধর্ম পালন করতে পারেন, কিন্তু রাষ্ট্রের শাসক হিসাবে নন। সুতরাং তিনি তিনি যখন শাসন করবেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য তিনি যেমন শক্তি প্রয়োগ করবেন, তেমনি তিনি তিনি কোনো ধর্মের রীতির দ্বারা এবং কোনো নৈতিকতার দ্বারা প্রভাবিত হবেন না। সেই বক্তব্যের সঙ্গে কামাল আতাতুর্কের বক্তব্যের মিল আছে। 2, কামাল আতাতুর্ক শরীয়ত আইনের পরিবর্তে সিভিল ল চালু করলেন। দেখো, এটা সিভিল লকে গুরুত্ব দেওয়া, এটা একটা ধর্ম নিরপেক্ষতার দৃষ্টান্ত। সিভিল ল হচ্ছে তোমার রাষ্ট্রের আইন, রাষ্ট্রের যে আইনসভা আইন তৈরি করবে দেশের মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য, সেটাইকে বলা হয় সিভিল ল। আর শরীয়ত হচ্ছে যে কোরআন আছে, কোরআনে যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনকে অস্বীকার করা হবে না। সেই নিয়ম কানুন ধর্মগত ভাবে প্রয়োগ হবে, কিন্তু ওই নিয়ম কানুনগুলি কে রাষ্ট্র গ্রহণ করবেই এমন কোনো কথা নেই। কোরআনের ভালো বক্তব্যকে সিভিল লয়েতে স্থান দেওয়া যেতে পারে, কিন্তু সিভিল লকে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে, কোরআনের নিয়মকে নয়, শরিয়াতের নিয়মকে নয়। 3, মাদ্রাসা। কামাল আতাতুর্ক বললেন যে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। মাদ্রাসাতে কি হয়? আধুনিক শিক্ষা দেওয়া হয় না, ধর্মীয় ইসলাম ধর্মকে শিক্ষা দেওয়া হয়। ইসলাম ধর্ম ছোট নয়, ইসলাম ধর্ম চর্চা করতে হবে, কিন্তু মাদ্রাসা একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ করে দিয়ে এখানে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণ করতে হবে। বিশ্বের জ্ঞান ভান্ডারকে সংগ্রহ করতে হবে। ইংরেজি শুধু আরবি নয়, শুধু ফার্সি নয়, তার পাশাপাশি ইংরেজি ভাষাকে গুরুত্ব দিতে হবে। পৃথিবীর জ্ঞান বিজ্ঞানকে আহরণ করতে হবে, জ্ঞান বিজ্ঞানকে জানতে হবে। তাই মাদ্রাসা বন্ধ করতে হবে। আরবি লিপি ব্যবহার হচ্ছে, আরবি ভাষা ব্যবহার হচ্ছে, সেখানে আরবি লিপিকে বন্ধ করে দিয়ে ল্যাটিন ভাষাকে গুরুত্ব দিতে হবে। ল্যাটিন ভাষাকে গুরুত্ব দিলে কি হবে? তুরস্কের উন্নত হবে, আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তুরস্ক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে অনেক এগিয়ে যাবে, এ কথা কামাল আতাতুর্ক তার বক্তব্যে বললেন। 4, কামাল আতাতুর্ক বললেন তুরস্কের মধ্যে যেসব মসজিদ আছে, মসজিদে ইসলাম ধর্মের মানুষরা নামাজ পড়েন, আল্লাহর আরাধনা করেন, ঠিক আছে, করুক, কিন্তু মসজিদে এ বাদে যদি কোনো কাজ হয়, সেটা কিন্তু রাষ্ট্রের নজরে থাকবে। মসজিদে নামাজ পড়া, মসজিদে আল্লাহর উপাসনা করা বন্ধ হবে না, চলবে, কিন্তু এটা রাষ্ট্রের নলেজে থাকবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। সরকার নজরে রাখবে যে মসজিদ ঠিক মতো চলছে কিনা, প্রয়োজনে মসজিদকে সহযোগিতা করবে। এটা করার ফলে, কামাল আতাতুর্ক এই সংস্কারগুলি করার ফলে
দেখা গেল যে ইসলাম ধর্ম তুরস্কে একটা ব্যক্তিগত ধর্মে পরিণত হলো। ইসলাম ধর্ম একটা ব্যক্তিগত ধর্মে সীমাবদ্ধ হলো। ধর্মকে কামাল আতাতুর্ক তিনি রাজনীতির পরিসর থেকে, রাষ্ট্রীয় পরিসর থেকে সরিয়ে এনে ব্যক্তিগত পরিসরে স্থাপন করেন। ধর্ম অন্তরের ব্যাপার, ধর্ম বিবেকের ব্যাপার, মানবতার ব্যাপার। সুতরাং এটাকে বাহ্যিকভাবে আড়ম্বরপূর্ণভাবে প্রচার করার দরকার হবে না। তাই রাষ্ট্রকে আলাদা করতে হবে। রাষ্ট্রের প্রগতি, রাষ্ট্রের উন্নতি, জনকল্যাণ এই সবের দিকে কামাল আতাতুর্ক গুরুত্ব দিলেন। খিলাফত রাষ্ট্র, ইসলাম রাষ্ট্রের পরিবর্তে তিনি ধর্মনিরপেক্ষ, এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ওকে, অর্থাৎ এখানে অন্য ধর্মের মানুষ সংখ্যালঘু তা নয়, ইসলাম ধর্মের মানুষই মূলত এখানে বসবাস করেন। তাই ধর্ম সঙ্গে রাষ্ট্রকে জড়িয়ে রাখলে রাষ্ট্রের উন্নতি হবে না। এই কথাগুলো কামাল আতাতুর্ক রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করলেন। অর্থাৎ তুরস্কের রাষ্ট্র চিন্তাতে কামাল আতাতুর্কের হাত ধরে ইসলাম ধর্ম রাষ্ট্র চিন্তায় প্রাধান্য না পেয়ে সেখানে একটা সংস্কারমুখী চিন্তা, আধুনিক চিন্তা প্রাধান্য পায় এবং ইসলাম ধর্মকে আলাদাভাবে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করা হয়। নেক্সট, এরপরে কামাল আতাতুর্কের পরে এরদোয়ান যুগে ইসলামের প্রত্যাবর্তন ঘটে। এরদোয়ানটা কি? এরদোয়ান হচ্ছে তোমার ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মধ্যে ইসলাম। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মধ্যে ইসলাম। দেখো, কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা বলেছেন। ইসলাম ধর্মকে সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে, রাষ্ট্রের স্বীকৃতি না দিয়ে ইসলাম ধর্মের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কায়েম করেন। মাদ্রাসা প্রতিষ্ঠা করা যাবে না এবং মসজিদে কি হচ্ছে না হচ্ছে নিয়ন্ত্রণ, এই সমস্ত নিয়ন্ত্রণের পরিবর্তে মাদ্রাসা বন্ধ না করে এরদোয়ান যুগে ইসলাম ধর্মটাকে আবার গুরুত্ব দেওয়া হলো। অর্থাৎ অটোমান সাম্রাজ্যের যুগে যে খিলাফত ভিত্তিক রাষ্ট্র তুরস্কে গড়ে উঠেছিল, ইসলাম ধর্ম ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠেছিল, সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা হয়। তাহলে ধর্মনিরপেক্ষ এই কাঠামোটা থাকবে, তার মধ্যে ইসলাম ধর্মকে গুরুত্ব দিতে হবে। ইসলামী যে পরিচয়, ইসলামী যে মূল্যবোধ, যেটা অটোমান সাম্রাজ্যের ছিল, তুরস্কের আগে, কামাল আতাতুর্কের আগে যে ইসলামের পরিচয় ছিল আলাদা, সেই আলাদা পরিচয়কে এরদোয়ান যুগের শাসকরা ফিরিয়ে আনতে চান। আচ্ছা, 2002 থেকে রিসেপ তাইয়েপ এরদোয়ান, কি বললাম, 2002 সাল থেকে রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষমতায় আসেন। তিনি ইসলাম পরিচয়কে, ইসলাম মূল্যবোধকে, যেটা অটোমান সাম্রাজ্যে ছিল, সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। নাম্বার 2, মডারেট পলিটিক্যাল ইসলাম ধারণা দেন। মডারেট পলিটিক্যাল, অন্ধ ইসলাম নয়, আধুনিক ইসলাম ধর্ম, গোড়া ধর্ম নয়, ইসলামের ভালো দিকগুলিকে তুলে ধরেন। এটাকে বলা হয় একটা মডারেট পলিটিক্যাল ইসলাম ধারণা দেন। কে দেন? এই রিসেপ তাইয়েপ এরদোয়ান। 3, তিনি মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ান। দেখো কামাল মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছিলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ ছিল স্টেটের। এরদোয়ান যুগে রিসেপ তাইওয়ান এরদোয়ান তিনি কিন্তু
মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ালেন। তারপরে ইসলাম ধর্মকে গুরুত্ব দিলেন, কি তাই তো? আচ্ছা, 4, অটোমান ঐতিহ্যকে পুনরায় ফিরিয়ে আনেন। অটোমান ঐতিহ্য, ইসলামকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, ধর্মভিত্তিক রাষ্ট্র, ইসলাম ধর্মভিত্তিক রাষ্ট্র, সেটাকে আবার ফিরে আনার চেষ্টা হয়েছিল। যাই হোক, আমরা দেখছি তুরস্কের রাজনীতিতে, রাষ্ট্র কাঠামোতে, বাস্তবে এই সময় থেকে তুরস্ক পুরোপুরি ইসলাম রাষ্ট্র নয়, আবার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়। দেখো, কামাল আতাতুর্কের সময়ে তুরস্ক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল, আর এরদোয়ান যুগে যারা শাসন ক্ষমতায় এসছেন তারা কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলেননি, আবার তারা ইসলামিক যে রাষ্ট্র পুরোপুরি, সেটাও কিন্তু প্রতিষ্ঠিত করেননি, যেটা অটোমান সাম্রাজ্যের যুগে ইসলামিক। যাই হোক, সামগ্রিকভাবে বিচার করে আমরা বলবো যে তবুও তুরস্কে কিন্তু ইসলাম ধর্মের প্রভাব রয়েছে, ইসলাম ধর্মের প্রভাব রয়েছে। নেক্সট আমরা আলোচনা করব সৌদি আরবের রাজনীতিতে ইসলাম ধর্ম। সৌদি আরব, এটা ইসলাম ধর্মের মানুষ এখানে বেশি বসবাস করে। এখানেও সুন্নি মুসলিম বেশি বসবাস করেন। দেখো, তুরস্ক সুন্নি মুসলমানের দেশ, কিন্তু সেখানে সুন্নি ইসলামকে রাষ্ট্রের ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি, সাংবিধানিক রূপ দেওয়া হয়নি। আমরা আরবে দেখব যে আরবের রাজনীতিতে ইসলাম ধর্মের প্রভাব আছে, আর সেটা কিন্তু মূলত সুন্নি ধর্মের প্রাধান্য আছে। যার জন্য ধরো ইরান হচ্ছে শিয়া ধর্মের প্রাধান্য, এবং শাসকও শিয়া। সেই জন্য ইরান এবং সৌদি আরবের সঙ্গে গন্ডগোল। সবসময় তোমরা দেখবা যে সৌদি আরব আমেরিকার সাপোর্টে, ওকে, আর আমেরিকা সাপোর্ট করে সৌদি আরবকে এই কারণে, মধ্যপ্রাচ্যের, মিডিল ইস্টে বা ওয়েস্ট ইস্টের তেল ভান্ডারটাকে ক্যাপচারে রাখার জন্য। সৌদি আরব ইসলামিক কান্ট্রিগুলির মধ্যে, মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলির মধ্যে শক্তিশালী রাষ্ট্র, এবং এর অর্থনৈতিক অবস্থা ভালো, ওকে। এইবার ইরান যেহেতু শিয়া ধর্মের দেশ, সেই কারণে সৌদি আরবের সঙ্গে একটা বিরাট দ্বন্দ্ব। অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি তিনি শিয়া আধিপত্য গোটা আরবিয়ান কান্ট্রিগুলিতে প্রতিষ্ঠিত করতে চান। সেই জন্য সেই জন্য কিন্তু তোমার সৌদি আরবের সঙ্গে ইরানের দ্বন্দ্ব সংঘর্ষ প্রায় লেগে আছে, ওকে। আচ্ছা, তা বিদেশ নীতিতে মিল খায় না। আবার ইরাকের সঙ্গে কি বললাম, ইরাক হলো সুন্নি রাষ্ট্র, সাদ্দামের আমলে তোমরা জানো যে ইরাক হলো সুন্নি রাষ্ট্র, সেখানে শিয়াদের নিধন করা হতো। এইবার শিয়া রাষ্ট্রকে সৌদি আরব আবার আক্রমণ করেছে। তাহলে এই যে ধর্ম নিয়ে আভ্যন্তরীণ ইসলাম ধর্মের মধ্যে একটা ব্যাপক দ্বন্দ্ব, যা এই দ্বন্দ্ব কিন্তু আরবিয়ানিজম করার ক্ষেত্রে এবং আরব জাতীয়তাবাদ করার ক্ষেত্রে একটা বড় বাধা, ওকে। আচ্ছা, যার জন্যে প্রাচীন কি বলবো, বিদেশি উপনিবেশিক শক্তি ইংল্যান্ড, ফ্রান্স এবং পরবর্তীকালে আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে এরা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছে না, ওকে। আচ্ছা, তাহলে আমরা সৌদি আরবের রাজনীতিতে ধর্মের ভূমিকা দেব। সৌদি আরব একটা রাষ্ট্রের ভিত্তি কি? ইসলাম ধর্ম। আল সৌদ পরিবার এবং ওয়াহাবি ইসলাম, ওয়াহাবি ইসলাম 18 শতকে, অর্থাৎ 1700 থেকে 1799 রাজনৈতিক ক্ষমতা এবং ধর্মীয় মতবাদের চুক্তি হয়েছে, ওকে। ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। ইসলাম ধর্মের যে গোড়ামি আছে, সেই গোড়ামিকে ত্যাগ করতে বলছে ওয়াহাবিরা।
ওহাবি কথার অর্থ জাগরণ। ভারতবর্ষ এর অনুকরণে ওহাবি আন্দোলন হয়েছে মুসলিম ধর্মকে পুনরুজ্জীবিত করবার জন্য। ধর্ম ভালো, কুসংস্কার ভালো নয়। ধর্ম ভালো, গোড়া ভালো নয়। তাই আসল যে ধর্মের কথা, মানবতার কথা, শান্তির কথা ইসলাম ধর্মে আছে, সেই শান্তির আদর্শকে গুরুত্ব দিতে হবে। যাদের মধ্যে গোড়ামি আছে তারা ইসলামের ক্ষতি করছেন। তাই ওহাবি অর্থাৎ জাগরণ এইটা সৌদি আরবে দেখা দিল। ওহাবি মতবাদটা দেখো সুন্নি ইসলামের কট্টর ধারা। সুন্নি ইসলাম দেখো, সুন্নি শিয়া এই দুটো বিভাজন আছে। এটা হিন্দু ধর্মে যেমন উচ্চ বর্ণ নিম্ন বর্ণ এরকম বিভাজন, ঠিক তেমনি শিয়া আর সুন্নির মধ্যে এই বিভাজন। একটা ধর্মের ধর্মাবলম্বী মানুষের মধ্যে কেউ শিয়া কেউ সুন্নি। সুন্নিরা বলেন যে আমরা বড় ইসলাম ধর্মের, আর শিয়ারা বলেন আমরা বড়। এই পাকিস্তানের সিন্ধু প্রদেশে হ্যাঁ মাটি রক্তে লাল হয়ে যায়, দাঙ্গা হয়। দেখো একদিকে ইসলামিক রাষ্ট্র পাকিস্তান ভারত বিরোধী ভূমিকায় অবতীর্ণ 1947 সালে, সেই 47 সালে স্বাধীনতার সময় থেকে। এই সন্ত্রাসবাদ এগুলো হচ্ছে ইসলাম ধর্মের একটা বিকৃত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়। প্রকৃত ইসলাম ধর্মের মানুষেরা এই সন্ত্রাসবাদের বিরোধী। ওকে, তারা সন্ত্রাসমূলক কাজকে ইসলাম মতবাদের, ইসলাম ধর্মের বিরোধী বলে মনে করেন। আচ্ছা, তাহলে সুন্নি ইসলামের কট্টর ধারা সৌদি আরবে প্রচারিত হয়। আমি আগেই বলেছি সৌদি আরব হচ্ছে সুন্নি ধর্মকে বেশি গুরুত্ব দেয়। 2, কোরআন এবং হাদিসের কঠোর অনুসরণ। কোরআন কি? ধর্মগ্রন্থ, ইসলাম ধর্মগ্রন্থ। যেমন বাইবেল হচ্ছে কি? বাইবেল হচ্ছে খ্রিস্টান ধর্মগ্রন্থ। গীতা কোন ধর্মগ্রন্থ? হিন্দুদের ধর্মগ্রন্থ। হিন্দু কথাটা অবশ্য ব্যাপক অর্থে আছে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আপাত দৃষ্টিতে বললাম আর কি। তো আসলে হিন্দু বলে কোনো ধর্ম হয় না। এটা হলো সিন্ধু নদের অববাহিকায় বসবাস করত, সিন্ধুকে দন্তিস্বকে হ উচ্চারণ করতো গ্রিকরা, তাই সিন্ধু কথাটা হিন্দু বলে উচ্চারণ করতো তারা। সেইখানে এই নদীর অববাহিকায় যারা বসবাস করে সেখানকার সবাই হলো হিন্দু। ওকে, আচ্ছা যাই হোক, এটা বিতর্কে আমি যাচ্ছি না। আমি বলতে চাইছি যে কোরআনকে গুরুত্ব দিতে হবে, হাদিসকে গুরুত্ব দিতে হবে। ইসলাম ধর্মের যে নিয়ম কানুন গুলো আছে সেই নিয়ম কানুন গুলি হচ্ছে হাদিস, মানে এটা হাদিসে আছে, মানে নিয়মে আছে। ওকে, আচ্ছা, কোরআন হচ্ছে ইসলাম ধর্মের মতে কোরআন হচ্ছে একটা বিজ্ঞান। অতএব এইটাকে সৌদি আরব গুরুত্ব দেয় রাষ্ট্রগত ভাবে এবং জনগণ। আর 3 নাম্বার হচ্ছে নবত্ব বিরোধী অর্থাৎ সংস্কার বিরোধী। কোন সংস্কার চলবে না, কোন সংস্কার চলবে না অর্থাৎ পরিবর্তন নয়। কোরআনের মূল যে ধারা, হাদিসের যে মূল কথাগুলো আছে সেই কথা এবং কোরআনের বক্তব্য অনুযায়ী আরব রাষ্ট্র চলবে। ঠিক আছে, সুতরাং এখানে রাজনীতিতে ধর্মের প্রভাব আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি। এখানে রাজনীতিতে ইসলাম ধর্মের প্রভাব লক্ষ্য করছি। আর ইসলাম ধর্মের মধ্যে সুন্নি যে ভাবধারা, সুন্নি যে ধর্মীয় রীতিনীতি, সেটাই কিন্তু এখানে অনুসরণ করা হচ্ছে কঠোরভাবে। ধর্মের রাজনৈতিক ব্যবহার দেখো, আচ্ছা, আরব দেশে অর্থাৎ সৌদি আরবে দেশে, এখানে দেশে মানে কোনো সংবিধান নেই। কেন সংবিধান নেই? আমি আগেই বলেছি এটা ধর্মীয় রাষ্ট্র, সংবিধান নেই। ভারতের একটা আলাদা সংবিধান আছে, বাংলাদেশ ইসলাম অধ্যুষিত রাষ্ট্র, আলাদা সংবিধান আছে, পাকিস্তানের আলাদা সংবিধান আছে। ওকে, কিন্তু সৌদি আরবে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান নেই। আমেরিকা 2 বছর ধরে ফিলাডেলফিয়া সম্মেলনে
একটা প্রথমে 10 থেকে 12 পাতার 4000 ওয়ার্ড সমন্বিত একটা সংবিধান তৈরি করেছিল। ভারতবর্ষে একটা 2 বছর 11 মাস 18 দিন ধরে একটা সংবিধান রচনা করেছিল গণপরিষদ, কি তাই তো? গণপরিষদ এবং গণপরিষদের মধ্যে গড়ে ওঠা ড্রাফটিং কমিটি, তাই তো? এই ধরনের কোন সংবিধান সৌদি আরবে নেই। ওকে, সংবিধান দেশ পরিচালনার জন্য কতগুলি লিখিত এবং অলিখিত নিয়ম কানুন, যেগুলো দেশের সরকার মান্য করে, দেশের জনগণ মান্য করে, কি এইরকম সৌদি আরবে কোনো সংবিধান নেই। দেখো, 2, শরীয়ত আইন রাষ্ট্র পরিচালনার ভিত্তি। শরীয়ত আইন, শরীয়ত আইন কি? দেখো, আইন তো ধর্মগ্রন্থে উল্লেখিত নিয়ম কানুন, তাকে তো আইন বলা যায় না। আইন হচ্ছে রাষ্ট্রের সঙ্গে যুক্ত। তবে অবশ্য এখানে সৌদি আরবে কোরআন হচ্ছে রাষ্ট্রের সঙ্গে যুক্ত, কিন্তু শরীয়ত আইন অর্থাৎ কোরআনে উল্লেখিত আইন, উলেমাদের তৈরি নিয়ম কানুন, সেগুলো রাষ্ট্র পরিচালনার আইন, সেগুলো রাষ্ট্র পরিচালনার আইন। তার কারণ এখানে কোনো সাংবিধানিক, আলাদাভাবে কোনো সাংবিধানিক আইন নেই। এখানে যে আইনসভা আছে সৌদি আরবে, সেই আইনসভা যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইন তৈরি করতে পারে, কিন্তু সেই আইন কিন্তু কোরআনের মূল যে স্ট্রাকচার, কোরআনের নির্দেশ, সেই নির্দেশ মেনেই আইন তৈরি করতে হবে, আলাদাভাবে করতে পারবে না। যেমন গণতান্ত্রিক দেশগুলিতে লিখিত সংবিধানের যে মূল কাঠামো, সেই মূল কাঠামোটা কিন্তু পরিবর্তন করতে পারে না। মূল কাঠামোকে বজায় রেখে সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংবিধানের সঙ্গে সংযোজন ঘটে। তেমনি সৌদি আরবে যে পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সেই পরিবর্তন কিন্তু কোরআনের সঙ্গে সঙ্গতি রেখে বা শরীয়ত আইনের সঙ্গে সঙ্গতি রেখে করা হয়। 3 নাম্বার, উলেমারা রাজ পরিবারকে বৈধতা দেয়। উলেমারা রাজ পরিবার বংশগত ভাবে। উলেমা কারা? উলেমা হচ্ছে ইসলাম ধর্মের গুরু। ইসলাম ধর্মের গুরু, আমি বলেছি খলিফা ইসলাম ধর্মের গুরু। এর মধ্যে ভাগ আছে। উলেমা হয়তো ছোট্ট ধর্মযাজক আর কি, অপেক্ষাকৃত ভাবে ছোট ধর্মযাজক। সেই উলেমারা যে পরামর্শ দেবেন, উলেমারা আবার পরামর্শ কিভাবে দেবেন? কোরআনকে কেন্দ্র করে। হ্যাঁ, রাজ পরিবারকে বৈধতা দেয় যে তোমরা রাজ পরিবারকে সবাই মেনে চলো। আর সৌদি আরবের জনগণের উদ্দেশ্যে উলেমারা বলেন যে তোমরা রাজ পরিবারকে মেনে চলো, রাজ পরিবারের আইন মেনে চলো। রাজ পরিবার যে আইন নির্দেশ জারি করবেন সেটা কিন্তু কোরআনে উল্লেখিত আইন বা নির্দেশ। ওকে, তাই এটা বৈধ প্রতিষ্ঠান। রাজ পরিবার, রাজতন্ত্র, এটা একটা বৈধ প্রতিষ্ঠান। তাহলে তোমরা কি শিখলে? পশ্চিম এশিয়ার এবং বা মিডল ইস্টের সৌদি আরব দেশে, সেখানে কিন্তু রাজতন্ত্র আছে, আর নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আছে ইংল্যান্ডে। তাই দুটো দেশ, কোন কোন দেশে রাজতন্ত্র আছে? সৌদি আরব বলবে, আর কি বলবে? বলবে ব্রিটেনের রাজতন্ত্র আছে। ওকে, আচ্ছা, নেক্সট 4, উলেমারা যে রাজ পরিবারকে বৈধতা দিলেন, রাজ পরিবার মান্য করো, এই কথা বললেন। তার বিনিময়ে রাজ পরিবার ইসলাম ধর্মকে রক্ষা করবে। সৌদি আরবের শাসক রাজ পরিবার, রাজা, তিনি ইসলাম ধর্মকে রক্ষা করবেন। তেনার দায়িত্ব এবং কর্তব্য, এটা কোরআনে উল্লেখ আছে। সুতরাং এটা একেবারে ধর্মভিত্তিক রাষ্ট্র। ধর্মীয় প্রতিষ্ঠান সৌদি আরবে, ধর্মীয় পুলিশ আছে। হ্যাঁ, ধরো আমাদের দেশে, আমেরিকা, এ সমস্ত দেশে ধর্মীয় পুলিশ নাই। এমনকি আমরা তুরস্কের কথা আলোচনা করলাম, সেখানে কিন্তু ধর্মীয় পুলিশ নাই। তাহলে এখানে ধর্মীয় পুলিশ থাকবে কি? ইসলাম ধর্মের পুলিশ, ইসলাম ধর্মকে রক্ষা করবে। 2, ফতোয়া কাউন্সিল। ফতোয়া কাউন্সিল, এটা ইসলাম ধর্মকে রক্ষা করবার জন্য একটা কাউন্সিল
সেই কাউন্সিল হচ্ছে ফতোয়া কাউন্সিল। 3, শিক্ষা ও বিচার ব্যবস্থা ধর্ম নির্ভর। শিক্ষার মূল উদ্দেশ্য হলো ধর্মভিত্তিক শিক্ষা দেওয়া, ইসলাম ধর্মকে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, ইসলাম ধর্মের শান্তির বাণী যাতে বাস্তবে রূপায়িত হয় সেটাকে গুরুত্ব দেওয়া, কুসংস্কারকে নয় কিন্তু। তাহলে ইসলাম শিক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। আর বিচার ব্যবস্থা, যিনি বিচার করবেন তিনি কোরআনের নির্দেশ অনুযায়ী বিচার করবেন। এটাকে বলা হচ্ছে বিচার ব্যবস্থা ধর্ম নির্ভর। বিচার ব্যবস্থা ধর্ম নিরপেক্ষ নয়, বিচার ব্যবস্থা ধর্ম নিরপেক্ষ নয়, বিচার ব্যবস্থা কোরআনের নির্দেশ অনুযায়ী পরিচালিত হবে। সাম্প্রতিক কালে কিছু পরিবর্তন এসছে সৌদি আরবে। কি কি পরিবর্তন এসছে? মোহাম্মদ বিন সালমান কিছু পরিবর্তন নিয়ে এসছেন। 1 নম্বর, তার ভিশনটা কি? 2030 সাল পর্যন্ত একটা ভিশন, যে পরিবর্তন আনতে হবে। আচ্ছা, পরিবর্তন কি বলতো? এই যে ইসলাম পুলিশ বাহিনী এর ক্ষমতা আগে বেশি ছিল, বর্তমানে বা সাম্প্রতিক কালে মোহাম্মদ বিন সালমান তার 2030 সালের মধ্যে তিনি বলছেন ধর্মীয় পুলিশের ক্ষমতা কমাতে হবে, নারীর অধিকার বৃদ্ধি করতে হবে। আগে সৌদি আরবে নারীর অধিকার ছিল না, নারীর অধিকার বৃদ্ধি করতে হবে। নারী এবং পুরুষের একই কাজের জন্য সমান বেতন হবে, নারী পুরুষের সমান অধিকার। ভারতের সংবিধানে আছে, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 39 ধারায় নারী আর পুরুষ একই কাজে একই বেতন পাবে, সমান বেতন পাবে। কোনো বৈষম্যমূলক আচরণ একই কাজের জন্য নারীদের উপরে করা যাবে না, এটা ভারতের সংবিধান আছে। এখানে বলা হলো যে মেয়েদের বা নারীদের স্বাধীনতা অধিকার দিতে হবে, আর নারীরা কাজ করতে পারবে, ড্রাইভিং করতে পারবে। আর 4 নাম্বার হলো এখানে এখানে মোহাম্মদ বিন সালমান বললেন যে সাংস্কৃতিক এবং বিনোদনের উন্মুক্ততা। আগে মেয়েদের কোনো বিনোদনে যাওয়ার অধিকার ছিল না, সাংস্কৃতিক ক্ষেত্রে এরাই উপস্থিত থাকতে পারবে, অন্যরা উপস্থিত থাকতে পারবে না, এইভাবে যে নিয়ন্ত্রণ ছিল সেটাকে ওপেন করা হলো। সংস্কৃতিতে নারী পুরুষ এবং সব মানুষ অংশ নিতে পারবে, আর বিনোদনের ক্ষেত্রেও আনন্দ উৎসবের ক্ষেত্রে সবাই অংশ নিতে পারবে। তবুও সৌদি আরব এখনো ধর্মভিত্তিক রাজতন্ত্র। এই যে কিছু পরিবর্তন মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন, তা সত্ত্বেও কিন্তু সৌদি আরব একটা ধর্মভিত্তিক রাজতন্ত্র, এবং এই ধর্মভিত্তিক রাজতন্ত্র ইসলাম ধর্মভিত্তিক রাজতন্ত্র। আর ইসলাম ধর্মভিত্তিক মানে হচ্ছে এখানে সুন্নি ধর্মভিত্তিক রাজতন্ত্র। সৌদি আরবে গণতান্ত্রিক শাসন নেই। সৌদি আরবে আমেরিকার মতো প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয়, সৌদি আরব আমেরিকার মতো রিপাবলিকান স্টেট নয়, সৌদি আরব ভারতের মতো রিপাবলিকান স্টেট নয়। সৌদি আরব কিন্তু ইংল্যান্ডের মতো, ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হলেও ইংল্যান্ডের রাজার হাতে চরম ক্ষমতা নেই, সৌদি আরবে রাজ পরিবারের হাতে চরম ক্ষমতা। ওকে, এখানে পার্থক্য আছে। ওকে, বংশগত শাসন ইংল্যান্ডে আছে, কিন্তু ইংল্যান্ড ডেমোক্রেটিক স্টেট, আর সৌদি আরব আনডেমোক্রেটিক স্টেট, দিট ইজ এ রিলিজিয়াস স্টেট, not secular state. Saudi Arab not secular state, no secularism. আচ্ছা, তাহলে এইবার আমরা আসবো মিশরের রাজনীতিতে ইসলাম। দেখো 3 নম্বর দেশে আমরা যাচ্ছি। মিশর একটি দেশ, মধ্যপ্রাচ্যের দেশ, ইসলাম ধর্মের দেশ। মিশরের নাসেরবাদ আমি ভিডিও করেছি, তোমরা দেখছো। নাসেরবাদ, ইসলাম ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে। নাসের গোটা আরবের মানুষকে ঐক্যবদ্ধ করবার কথা বলেছেন। নাসের তোমার আরব লীগকে এর মাধ্যমে
আরবিয়ানিজম, প্যান আরবিয়ানিজম, অর্থাৎ এটা জাতীয়তাবাদ, একটু স্ট্রং জাতীয়তাবাদ আরবিয়ানিজমটা। আর আর ন্যাশনালিজমটা হলো আদর্শ। আদর্শ বলা যায় না, আদর্শ জাতীয়তাবাদে কোনো ধর্মের স্থান থাকবে না, যেটা হলো ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাচিনি বলেছিলেন আদর্শ জাতীয়তাবাদ। মানে কোনো ধর্মীয় ব্যাপারটা থাকলে জাতীয়তাবাদ সংকীর্ণ রূপ ধারণ করে। হ্যাঁ, জাতীয়তাবাদে যদি আঞ্চলিকতা থাকে, আঞ্চলিকতা বোধ থাকে, তাহলে সেটা সংকীর্ণ রূপ ধারণ করে। ওকে, কোন ধর্মীয় সংকীর্ণতা, আঞ্চলিকতা, আধিপত্যবাদ কিচ্ছু থাকবে না ভাই। হ্যাঁ, সব মানুষ মনের দিক থেকে ঐক্যবদ্ধ হবে, ভূখণ্ডকে ভালোবাসবে, ভূখণ্ডকে রক্ষা করবে। সেটা হলো আদর্শ জাতীয়তাবাদ, আদর্শ দেশপ্রেম। ওকে, আচ্ছা, আমরা দেখবো যে তবু আমরা মিশরের কি বলবো নাসেরের ভূমিকাকে আমরা ছোট করব না। তার প্রেক্ষাপটে, তার দেশের প্রেক্ষাপটে, মধ্যপ্রাচ্যের দেশ প্রেক্ষাপটে তার আদর্শ অবশ্যই প্রশংসার যোগ্য। দেখো, মিশরের রাজনীতিতে ইসলাম ধর্মের প্রাধান্য আলোচনা করতে গিয়ে আমরা মিশরের একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা আলোচনা করব। আচ্ছা, মিশর এমন একটা দেশ, ইসলামিক সভ্যতার একটা কেন্দ্র, ইসলামিক সভ্যতার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে মিশর। আল আজহার, আল হাজার মানে হচ্ছে ইসলাম ধর্মের কেন্দ্রকে আল হাজার বলা হয়। দুই, উপনিবেশিকতা সামরিক শাসনের ইতিহাস। মিশর উপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই করেছে। তোমরা জানো যে মধ্যপ্রাচ্যের মিশর তথা আরো অনেক ভূখণ্ডে তোমার ইংল্যান্ড, ফ্রান্সের আধিপত্য ছিল। তোমরা জানো যে মিশরের যখন 1956 সালে সুয়েজ খালকে মিশরের রাষ্ট্রনায়ক নাসের জাতীয়করণ করলেন, যে মিশর হচ্ছে সুয়েজ খাল হলো মিশরের খাল, আমার দেশের মধ্যে গিয়েছে, এটা কখনোই আন্তর্জাতিক নয়। ইংল্যান্ড, ফ্রান্স অর্থ দিয়েছে, ঋণ দিয়েছে এই খাল কাটার জন্য, কিন্তু আমরা ইংল্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এই খালের উপর এবং ফ্রান্সের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এই খালের উপর আমরা মেনে নিতে পারছি না। সেই ক্ষেত্রে সুয়েজ সংকটকে কেন্দ্র করে তোমরা দেখেছো যে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়েছে। ইসরায়েল হচ্ছে প্যালেস্তিনের অর্থাৎ ইসলাম ভূখণ্ডের একটা অংশ। ইসরায়েল রাষ্ট্র 1948 সালে তৈরি হয়েছে, তাই ইহুদি রাষ্ট্র ইসরায়েল। সুতরাং ইসরায়েল, ফ্রান্স এবং ইংল্যান্ড তিন শক্তি যুক্ত হয়ে মিশরের এগেনস্টে যুদ্ধ করেছে। ওকে, মিশর অবশ্য পরাজিত হয়েছিল। হ্যাঁ, এটা একটা যুদ্ধ। আচ্ছা, সুয়েজ খালকে সংকট কেন্দ্র করে। তাহলে তোমরা দেখো যে মিশরের সামরিক শাসনের ইতিহাস আর উপনিবেশিক, প্রথমত উপনিবেশিক, ব্রিটিশ উপনিবেশিক শক্তি, ফ্রান্স উপনিবেশিক শক্তি, তার বিরুদ্ধে মিশরের জনগণ লড়াই করেছে এবং এর বিরুদ্ধে প্যান আরবিয়ানিজম এবং এই উপনিবেশিকতা শক্তির বিরুদ্ধে তোমার আরব ন্যাশনালিজম গড়ে উঠেছে। এই উপনিবেশিকতার বিরুদ্ধে আরব লীগ তৈরি হয়েছে 1945 সালে। ওকে, আর মিশরে সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সামরিক শাসন কাকে বলে? সামরিক শাসন হচ্ছে তোমার মিলিটারি যে হেড আর কি, সে কিন্তু ফুল পাওয়ারফুল। যে দেশে মিলিটারিরা ক্ষমতায় থাকে সেখানে জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নাই। নির্বাচন হবে ফার্স, সামরিক সরকারের পক্ষে ইয়েস অর নো ব্যালট, ইয়েস অর নো ভোটের বাক্স, ভোট দাও ইয়েস কে। মিলিটারি দাঁড়িয়ে থাকবে। রাস্তায় বাজার করার ক্ষেত্রে নারীরা বাজার করতে যাবে না পুরুষরা বাজার করতে, মিলিটারি গভর্নমেন্ট ঠিক করে দেবে। There is no freedom, there is no right of citizen. ওকে, বিচার বিভাগের কোনো নিরপেক্ষতা থাকবে না, ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না। এমন শাসন হচ্ছে সামরিক শাসন, মিলিটারি শাসন। সেই মিলিটারি শাসন হচ্ছে গণতন্ত্রের বিরোধী। সেই মিলিটারি শাসন কিন্তু মিশরে ছিল অতীতে।
মুসলিম ব্রাদারহুড, মুসলিম ভ্রাতৃত্ববোধ, এটা মিশরের রাজনীতিতে ছিল। মুসলিম শিয়া হোক, সুন্নি হোক, আলেভি হোক, বা যে খন্ড খন্ড ভাগ আছে ইসলাম ধর্মের মধ্যে, সব ভাগ ভুলে যেতে হবে ভাই। সবাই আমরা ইসলাম। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড মানে কি? ভাই ভাই আমরা সবাই। দুনিয়ার ইসলাম এক হও, এটা হলো ইসলাম ভ্রাতৃত্ববোধ। বিপদে আপদে পাশে থাকো, ইসলাম ধর্মকে বাঁচাও। ইসলাম ধর্ম হচ্ছে মানবতার ধর্ম, শান্তির ধর্ম। ওকে? কিন্তু ইসলাম যে সন্ত্রাসবাদ, যে ধ্বংসমূলক কাজ, এগুলো আসল ইসলাম ধর্ম থেকে বিচ্যুত একটা রূপ মাত্র। ওকে? আচ্ছা, তাহলে তাহলে কি বলতো? তাহলে ব্রাদারহুড এটা মিশরের রাজনীতিতে গুরুত্ব পেল। ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, খুব ভালো। এটা মানবতাবাদের সঙ্গে যুক্ত, এটা শান্তির আদর্শ, তাই তো? এটা শান্তির আদর্শ না? ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, সব মানুষকে ভাই ভাই হিসাবে দেখবে, একে অপরকে সহযোগিতা করবে। 1928 সালে হাসান আল বান্না প্রতিষ্ঠিত হয়। হাসান আল বান্না প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হচ্ছে ইসলাম ভিত্তিক সমাজ তৈরি করতে হবে। মিশরে ইসলাম ভিত্তিক সমাজ তৈরি করতে হবে, মিশরে ইসলাম ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে হবে, এবং এই ইসলাম ভিত্তিক রাষ্ট্রের দ্বারা গোটা আরব দুনিয়াকে ঐক্যবদ্ধ করতে হবে। হ্যাঁ, গোটা আরব দুনিয়াকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করেছেন নাসের, আব্দেল নাসের, গামাল আব্দেল নাসের, আব্দেল গামাল নাসের, কি তাই তো? তাহলে ইসলাম ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামিক সমাজ তৈরি করতে হবে। আর সমাজের কাজ হবে, সমাজকে পরিশুদ্ধ করা, সমাজকে পবিত্র রাখা, সমাজে শান্তি বজায় রাখা, হিংসা নয়, বিদ্বেষ নয়, আক্রমণ নয়, বিপদে মানুষের পাশে দাঁড়ানো, এমন ভ্রাতৃত্ববোধ গোটা সমাজ ব্যবস্থাতে তৈরি করতে হবে। বিপদ দেখলে পালিয়ে যাওয়া নয়, বিপদ দেখলে পাশে দাঁড়ানো। আর রাজনৈতিক সংগঠন, সমাজের মধ্যে একটা বৃহৎ রাজনৈতিক সংগঠন হচ্ছে রাষ্ট্র। এই রাষ্ট্র মিশরে গড়ে তুলতে হবে। নেক্সট, নাসের থেকে মোবারক। নাসের মিশরের রাষ্ট্রনায়ক, মোবারক মিশরের রাষ্ট্রনায়ক। 1 নম্বর, নাসের ধর্ম নিয়ন্ত্রণে ব্রাদারহুড দমন করেন। নাসের কিন্তু একটু পরিবর্তন হয়েছে। যে ধারণাটা ছিল যে ব্রাদারহুড, ইসলাম ব্রাদারহুড প্রতিষ্ঠিত করা, তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন নাসের। ধর্ম নিয়ন্ত্রণে ব্রাদারহুডকে দমন করলেন। ধর্মকে নিয়ন্ত্রণ করতে হবে। ইসলাম ধর্ম অবাধে ভ্রাতৃত্ববোধের ধারণাকে প্রচার করার দরকার নেই। এটা দরকার নেই। দরকার কি? রাষ্ট্রের ধর্ম এবং রাষ্ট্র এই ব্রাদারহুডকে নিয়ন্ত্রণ করবে। 2, সাদাত আংশিকভাবে ইসলামপন্থীদের ব্যবহার করে। তাহলে নাসের ধর্মকে নিয়ন্ত্রণ করবার জন্য ব্রাদারহুডকে, ভ্রাতৃত্ববোধকে দমন করেন। 2, সাদাত একজন শাসক, তিনি আংশিক ইসলামপন্থীদের নিজের সাথে ব্যবহার করেন। 3, মোবারক দ্বৈত নীতি। অর্থাৎ আমরা দেখলাম নাসের ধর্মকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রাদারহুডকে দমন করেন, ভ্রাতৃত্ববোধকে দমন করেন, আর সাদাত
ইসলামপন্থীদের ব্যবহার করেন আংশিকভাবে। আর মোবারক দুই ধরনের নীতি গ্রহণ করলেন, এক ইসলাম ধর্মের উপর দমন নীতি, আর পাশাপাশি কিছুটা সীমিত অনুমতি। পুরো দমন নীতি নয়, আবার পুরোটা অনুমতি নয়, কিছু অনুমতি দেওয়া, অর্থাৎ একটা মাঝামাঝি অবস্থান মোবারক গ্রহণ করলেন। নেক্সট, আরব বসন্ত ইসলামী শাসন। আরব বসন্ত 2011 সালে 2011 সালে মিশরে বিপ্লব ঘটে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য 2011 সালে বিপ্লব ঘটে। 2012 সালে মোহাম্মদ মুরসি মুসলিম ব্রাদারহুড, অর্থাৎ যে মুসলিম ব্রাদারহুডকে নাসের দমন করবার চেষ্টা করেছিলেন। তোমরা জানো যে নাসের 1954 থেকে 1970 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি মুসলিম ব্রাদারহুডকে দমন করবার কথা বলেছেন, কি তাই তো? আর আজকে আমরা দেখি 2012 ভালো করে বুঝো, 2012 কোথায়? এই যে 2012 মোহাম্মদ মুরসি ব্রাদারহুডকে গুরুত্ব দিলেন এবং তিনি রাষ্ট্রপতি হলেন। 3, ইসলামী সংবিধান রচনার চেষ্টা করলেন। কে চেষ্টা করলেন? মোহাম্মদ মুরসি। ইসলামিক সংবিধান, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম ধর্মকে কেন্দ্র করে একটা সংবিধান তৈরি করা, কিন্তু এটা তিনি ব্যর্থ হয়েছেন। নেক্সট, সামরিক অভ্যুত্থান। 2013 সালে সামরিক অভ্যুত্থান ঘটল। তাহলে নাসের, সাদাত, মোবারক, তারপরে আমরা এখানে এসে দেখছি, তারপরে মোহাম্মদ মুরসি, তারপরে তোমার সামরিক অভ্যুত্থান 2013। জেনারেল আবদেল ফাওহা আল সিসি, জেনারেল আবদেল ফাওহা আল সিসি ক্ষমতায় আসেন কত সালে? 2013 সালে। মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেন। ওকে, দেখো খুব দ্বন্দ্ব চলছে। একবার ব্রাদারহুডকে দমন নাসের, ব্রাদারহুডকে ফিরিয়ে নিয়ে আসলেন মোহাম্মদ মুরসি, আবার সামরিক অভ্যুত্থান, জেনারেল আবদেল ফাতাহ আল সিসি ক্ষমতায় আসলেন। তিনি ব্রাদারহুডকে, অর্থাৎ ইসলাম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করলেন। 3, ব্রাদারহুডকে ইসলাম রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হলো। কি দ্বন্দ্ব, খুব দ্বন্দ্বের, ধর্মীয় নীতি নিয়ে এত দ্বন্দ্ব। যাই হোক, তাহলে আমরা দেখছি যে ব্রাদারহুডকে নিষিদ্ধ করলেন কে? জেনারেল আবদেল ফাতাহ আল সিসি। ব্রাদারহুডকে ইসলাম ধর্ম থেকে সরিয়ে দিলেন তিনি। বর্তমান অবস্থা, ইসলাম হচ্ছে রাষ্ট্রের ধর্ম। তাহলে আজকে তুমি কি বলবে? ইসলাম হচ্ছে রাষ্ট্রের ধর্ম। কোন দেশে? মিশরে। কিন্তু রাজনীতিতে ইসলামপন্থীদের ভূমিকা খুবই সীমিত। কি বললাম? বর্তমানে মিশরে ইসলাম হচ্ছে রাষ্ট্রের ধর্ম। বর্তমানে রাষ্ট্রের ধর্ম কি? মিশরে ইসলাম ধর্ম, ইসলামিক রাষ্ট্র এটা বলতে পারো। আর কিন্তু ইসলামপন্থীদের ক্ষমতা অত্যন্ত সীমিত। এবার আমরা তুলনামূলক ভাবে 3টি দেশের কথা কিছু বলবো। 1 নাম্বার, তাহলে তুরস্ক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ইসলাম ধর্ম রাজনীতিতে আংশিকভাবে প্রভাবিত করে। কি বললাম? তুরস্ক আমরা আলোচনা করার ক্ষেত্রে দেখেছি, মনে করো ভালো করে, যে ইসলাম ধর্ম রাজনীতিতে আংশিকভাবে প্রভাবিত করে তুরস্ককে, কিন্তু তুরস্ক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মীয় রাষ্ট্র নয়। ওকে। 2, সৌদি আরব ইসলাম ধর্মই হচ্ছে রাষ্ট্রের ধর্ম। ইসলাম ধর্মই হচ্ছে রাষ্ট্রের ধর্ম এবং ইসলাম ধর্মের নিয়মে রাজ পরিবার অর্থাৎ রাজতন্ত্র পরিচালিত হচ্ছে। এটা রাজতান্ত্রিক শাসন। মিশর রাষ্ট্র ধর্মকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ মিশর কিন্তু তোমার পুরোপুরি কি বলবো,
আচ্ছা, ও ইসলাম রাষ্ট্রের ধর্ম মানে কি, অর্থাৎ ধর্ম রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ মিশরে মিশরে আমি একটু ভুল হয়ে গেল, যা ঠিক করে নাও, যে মিশর রাষ্ট্র ধর্মকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র ধর্মকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তাহলে একটা হলো ইসলামিক রাষ্ট্র, কি তাই তো? কোনটা? কোনটা সরাসরি ভাবে তোমার আহ রাষ্ট্র ধর্মকে নিয়ন্ত্রণ করে, সেটা কিন্তু পুরোপুরি ভাবে ইসলামিক রাষ্ট্র বলা যায় না। ইসলামিক রাষ্ট্র হচ্ছে সৌদি আরবের রাষ্ট্র, আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হচ্ছে তুরস্ক। যাই হোক, শুধু তাহলে আমরা সামগ্রিকভাবে বলবো যে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে বা ওয়েস্ট এশিয়াতে ইসলাম ধর্ম তিনটি দেশেই, এটা শুধু বিশ্বাস নয়, বিশ্বাস তো বটেই, ধর্ম বিশ্বাস, শুধু বিশ্বাস নয়, এটা বলছে এটা ক্ষমতাকে বৈধতা দেয়। ইসলাম ধর্ম ক্ষমতাকে বৈধতা দেয়। ইসলাম ধর্ম এই সমস্ত রাষ্ট্রের পরিচয়ের উৎস। আর ইসলাম ধর্ম শাসনের বৈধতা দিতে ইসলাম ধর্মকে তিনটি দেশেই ব্যবহার করা হয়। তিনটি দেশেই ইসলাম ধর্মকে বিরোধীদের দমন করতে ব্যবহার করা হয়। তিনটি দেশেই জনগণকে ঐক্যবদ্ধ রাখতে এবং ঐক্যবদ্ধ করতে ইসলাম ধর্মকে ব্যবহার করা হয়। তাহলে ইসলাম ধর্ম এই তিনটি দেশেই প্রাধান্য বিস্তার করেছে। আমি আবারও বলছি, সৌদি আরব ধর্মভিত্তিক, ইসলাম ধর্মভিত্তিক রাষ্ট্র। তুরস্ক ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ এখানে সংবিধান আছে কিন্তু ইসলাম ধর্মের প্রভাব আছে। আর মিশরে ধর্মভিত্তিক রাষ্ট্র না হলেও ধর্মকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সব দেশেই কিন্তু ইসলাম ধর্মের প্রাধান্য আছে তিনটি দেশের রাজনীতিতে। এই বলে আলোচনা শেষ করি।